আসসালামু আলাইকুম। আজকে আমি ৫ই আগস্টের পর ডক্টর ইউনূস সাহেব কিভাবে সিলেকশন হলেন, কারা সিলেকশন করলেন, এই ব্যাপারে একটি অজানা তথ্য আমি আপনাদের সম্মুখে দেওয়ার জন্য উপস্থিত হয়েছি, যেটা অনেকে হয়তো জেনে থাকবেন না। তো নাতিদীর্ঘ এই আন্দোলনের, হাসিনা বিরোধী আন্দোলনের, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনের আ মূলত ৩রা আগস্ট থেকেই তার ফসল কিন্তু গড়ে উঠতে শুরু করে। সেই কাহিনীটা আমি ছোট্ট পরিসরে এখানে বলতে চাই। সেটা হলো, আপনারা জেনে থাকবেন ৩রা আগস্ট মাননীয় সেনাপ্রধান আ আ একটা কনফারেন্স করেন। সেই কনফারেন্সে সকলের অভিমতে উনি লাস্টে ঘোষণা দেন যে সেনাবাহিনী জনগণের উপর গুলি চালাবে না। অর্থাৎ ওইখানে একটা সিদ্ধান্ত হয় যে আর জনগণকে কোনো অবস্থাতেই জনগণের উপরে স্টিম রোলার চালানো ঠিক হবে না। যাই হোক, সেই প্রেক্ষিতে কিন্তু মূলত অনেকেই যারা রাজনীতিবিদ তারা বুঝে গেছে যে দেশের অবস্থা কোন দিকে যাচ্ছে। পজিটিভ না নেগেটিভ সেটা অনেকেই বুঝে যাচ্ছে। যেহেতু বাংলাদেশ সেনাবাহিনী বল প্রয়োগ করবে না, তখন কিন্তু যারা রাজনীতিবিদ তারা অনেকটাই বুঝে গেছে। তখন আপনার এই খবরটা বিভিন্ন জায়গায় চলে যায়। চলে গেলে আপনার কেরানীগঞ্জ জেলখানায় একটা ব্যাপক বিদ্রোহ শুরু হয়। বিদ্রোহ শুরু হলে আপনার আমি সংক্ষিপ্ত করে ঘটনাটা বলি। সেখানে আ আ জেলার মানে কন্ট্রোল করতে পারে না। কোনো অবস্থায় যখন কন্ট্রোল করতে পারে না, তখন আপনার বিভিন্ন নেতাদের কাছে উনি ধর্ণা দেন। যেমন ১ম গেলেন হাবিবুর সোহেলের কাছে। গেলেন যে, "ভাই এ নেতা এই লিডার আপনাদের লোকজন তো এরকম বিদ্রোহ করছে, কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না।" তখন উনি বললেন যে, "আমাদের নেতা আছে, রিজভী সাহেব আছে, উনার কাছে যান।" তখন কিন্তু জেলার রিজভী সাহেবের কাছে গেলেন। তো রিজভী সাহেবের যাওয়ার আগে আমি একটা ঘটনা বলি। ৩ তারিখে একটা ঘটনা ঘটছে উনার সাথে। ৩ তারিখে উনার আ আ আ জেলার যখন পরিদর্শন করতেছিলেন, তখন উনার রুমের সামনে দিয়ে যখন যায়, উনার সেলের সামনে দিয়ে যাওয়ার সময় উনি ডাক দিলেন যে, এদিকে আসো। আমার যে ফ্যান নষ্ট হয়ে রয়েছে তুমি কি সেটা দেখো না? আমার ফ্যান নষ্ট কেন ঠিক করে দাও।" তখন উনি কিন্তু জেলার তার সাথে রেগে যান। রেগে যেয়ে এখানে দুজনে বেশ কথাবার্তা বলেন। এক পর্যায়ে রিজভী বলেন যে, "তোমাকে আমি দেখে নিব। হ্যাঁ, অপেক্ষা করো।" তখন অ্যা সহজে কিন্তু উনার কাছে জেলার যাইতে চাচ্ছিলেন না। তখন এই হাবিবুর সোহেল উনি বললেন যে, লিডারের কাছে যান, উনি যা করে করবে।" তখন বাধ্য হইছে উনি উনার কাছে যেতে। গেলে বলল যে, "সরি লিডার, কালকে আপনার সাথে আমার একটু মিসবিহেভ হইছে। আপনি কিছু মনে করবেন না। তো এখন এই ঘটনা। আপনি একটু কন্ট্রোল একটু ব্যবস্থা করেন।" তখন উনি কি করলেন? উনি বললেন যে, "একটা হ্যান্ড মাইকের ব্যবস্থা করেন এবং সকলকে একবারে ছেড়ে দেন। সকলের যে লকারগুলি আছে, লকারগুলি খুলে দেন, মাঠে আসতে দেন।" তখন উনি মাঠে গেলেন। মাঠে একটা আ উঁচাতে দাঁড়াইয়া, সিঁড়িতে দাঁড়াইয়া উনি একটা বক্তব্য দিলেন। সেখানে বক্তব্য বললেন যে, আ "আল্লাহর রহমতে সুখবর আসতে পারে। আপনারা কেউ ধৈর্যহারা হবেন না। আপনারা যে যার সেলে চলে যান এবং আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না।" তখন কিন্তু সবাই মেনে নেন এবং সবার স্বস্থানে চলে গেলেন। শান্ত হয়ে যায়। কিন্তু এর মধ্যে কিছু যারা ফৌজদারি দণ্ডবিধিতে আসামি, মানে যারা জেল হয়ে গেছে, তারা কিন্তু যেতে চাচ্ছিলেন না। সেখানে পরে কিছু বল প্রয়োগ করা হইছে। তাদের প্রতি একটু বল প্রয়োগ করে তাদেরকে ভিতরে ঢুকানো হইছে। যাক, এই কাহিনীর পরে আমি সংক্ষিপ্তভাবে বলি। আপনার পরের দিন আ ৪ তারিখে ইয়াকে বললেন, আ জেলার একটা অ্যান্ড্রয়েড দামি মোবাইল কিনে রিজভী সাহেবকে এখন গিফট করলেন। বললেন যে, "লিডার, যা হইছে কিছু মনে করবেন না।" তো এবং ভালো মানের খাদ্য সবাইকে, সকল নেতাদেরকে পরিবেশন করলেন এই জেলার নিজে। এবং উনাকে একটা মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল গিফট করলেন। তো গিফট করলে ৪ তারিখে ১০ টার সময় আ রিজভী সাহেব তারেক জিয়াকে একটা ফোন দেন এই মোবাইল দিয়েই। ফোন দিলে আ যিনি প্রত্যক্ষদর্শী, একেবারে সামনে থেকে প্রত্যক্ষদর্শী, তার মুখ থেকে এই কাহিনীটা শোনা। এখানে কোনো মিথ্যার কিছু নেই। বিন্দুমাত্র কোনো অবকাশ নেই। তো উনি বললেন, তারেক জিয়া বললেন যে, "রিজভী ভাই, আপনি কোনো চিন্তা করবেন না। কালকে আপনি ২:৩০ টার সময় বের হয়ে যাবেন। আমি সেনাপ্রধান এবং ডক্টর ইউনূসের সাথে আমার কথা হইছে।" এই ঘটনাটা এইজন্য বলছি যে, তারেক জিয়া কিন্তু
আ ৩ তারিখের খবর তো পেয়েছেন এবং ৩ তারিখেই সেনাপ্রধানের সাথে উনার কথা হইছে। কথা হইছে যার কারণে উনি রিজভীকে বলে দিছেন, ২ জনকেই বলে দিছেন যে রিজভী সাহেব সবার আগে বের হবেন। এবং এই, এই বার্তাটা উনি দিলেন এবং বার্তাটা যে সঠিক হইছে এটার প্রমাণও আছে। উনিই কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম। আর একদিক দিয়ে হাসিনা পালানোর সাথে, সাথে উনি বের হইছেন। তো কথা তো সত্য। এবং ৫ তারিখে আপনি দেখবেন যে সরকার পতনের পরপরই সরকার গঠন নেয়া একটা হইছে। সেখানে একজন ছাত্র স্বীকার করছেন যে, "আমরা তারেক জিয়াকে প্রস্তাব করি। উনি একটা বিপ্লবী সরকার অথবা মানে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার জন্য।" কিন্তু তারেক জিয়া বললেন যে, "না, তোমরা করো, ডক্টর ইউনূসকে দিয়ে একটা সরকার গঠন করো। উনি একটা নির্বাচন দিয়ে দেক। জাতির নির্বাচন প্রয়োজন এবং আমি যদি সরকারে যাই, এই সরকারের দায়িত্ব নেই, তাহলে তো আমি নির্বাচন করতে পারব না।" ছাত্রদের এই কথা বলেন এবং তারা কিন্তু সেই কথা সর্বসম্মতভাবে মেনে নেন। যার কারণেই ডক্টর ইউনূস আজকে প্রধান উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন। তো তারেক জিয়া চিন্তা করছেন যে এমন একজন ব্যক্তি বাংলাদেশে আছে যে শেখ হাসিনা কর্তৃক নিগৃহীত হয়েছেন সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি বলতে রাজনৈতিক নেতাদের পরেই যে অরাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে ডক্টর ইউনূস কিন্তু সবচেয়ে নিগৃহীত হয়েছেন। এবং ওনার আন্তর্জাতিক মানের গ্রহণযোগ্যতা আছে, সম্মানিত ব্যক্তি। তো উনি তো এই মুহূর্তে পারফেক্ট লোক। তারেক জিয়া কিন্তু সেটা ধরতে পেরেছেন এবং আজকে সেটাই প্রমাণিত হয়েছে যে তারেক জিয়াই তাকে নিয়ে সিলেকশন করেছেন এবং তার সিলেকশনটা ছিল আ অত্যন্ত গ্রহণযোগ্য একটি সিদ্ধান্ত। যেটা আজকে প্রমাণিত হয়েছে যে তার মতো লোক যদি এখন দায়িত্ব না নিতেন, তাহলে বাংলাদেশ কোন দিকে যায় সেটা কিন্তু বলা বড় মুশকিল ছিল। আজকে ভারতের ষড়যন্ত্র এবং এই দেশীয় আ ফ্যাসিস্টদের দোসরদের ষড়যন্ত্র সব মিলিয়ে কিন্তু এরকম একটা শক্তিশালী সরকার দরকার ছিল। যেটা আ উনি করতে পেরেছেন। আজকে ভারত পর্যন্ত আমাদের এই সরকারকে হিসাব করে। কারণ ভারতের শক্তি থাকতে পারে কিন্তু আন্তর্জাতিক যে স্বীকৃতি, আন্তর্জাতিক মানের যে আন্তর্জাতিক যে অ্যা স্বীকৃতি সেটা কিন্তু ভারতের নেই এবং ভারত যে মিথ্যাচার করেছে, ভারত যে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার করে এটা সারা পৃথিবীতে এখন স্বীকৃত হয়েছে যে ভারতের সাংবাদিকরা একটা মিথ্যা জাতিটা একটা মিথ্যুক জাতি। এটা প্রমাণিত হয়েছে। তো যাই হোক আমি যেটা বলতে চাইছিলাম যে আজকে তারেক জিয়ার দ্বারা নির্বাচিত সিলেকশনকৃত সরকার এই কথাটা কিন্তু অনেকেই জানে না। অনেকে বিশ্বাসও করবে না। কিন্তু এই ঘটনাটা কিন্তু একদম এই ঘটনা থেকে প্রমাণিত হয়। যেহেতু উনি বলছেন তারেক জিয়া বলছেন যে, "আমি সেনাপ্রধান এবং ডক্টর ইউনূসের সাথে কথা হয়েছে।" তার মানে কি? উনি চিন্তা করেই রেখেছেন এবং উনি খবর পেয়ে গেছেন যে সরকার পতন করবে। যার কারণে ৬ তারিখের আ আ আন্দোলনের কর্মসূচিটা উনি ৫ তারিখে নিয়ে আসেন। এই কথাটা আমার আগেই বলা দরকার ছিল। তো উনি যখন তার সেনাপ্রধানের সাথে কথা হয়, তখনই কিন্তু তারেক জিয়া সিদ্ধান্ত নেন যে আর লেট করে লাভ নাই। ৬ তারিখেরটা উনি ৫ তারিখে নিয়ে আসেন। এগুলি সমন্বয়করা জানে এবং অনেকে হয়তো মুখ দিয়ে বলে না। কিন্তু এটা বাস্তব, এটা সত্য কাহিনী। তারা যারা শুনে থাকবেন, তারা যদি আমার কথার সাথে দ্বিমত হন তাহলে কমেন্টসে জানিয়ে দিবেন। আমি উত্তর দেব। তার কারণ হলো আজকে আজকে যে দেশের অবস্থা সেই প্রেক্ষিতে আমি আলাদা একটা ভিডিও দিব আরকি। পরবর্তী ভিডিও দেব। যে আজকে এই তারেক জিয়া বা আজকে এই প্রধান সমন্বয়ক ডক্টর ইউনূস সাহেব কিভাবে সিলেকশন হলেন এই ইতিহাস অনেকেরই অজানা। তাই আমি ছোট্ট করে বলার চেষ্টা করলাম। ভালো লাগলে কমেন্টসে জানাবেন এবং অসত্য যদি আপনি মনে করেন তাও জানিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।